প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের সকলেরই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কিন্তু খুশির কথা যে জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইন ক্লাস লেকচারের ব্যবস্থা করেছে। তারই অংশ হিসেবে আমাদের এই প্রচেষ্টা অনলাইন ক্লাস নেওয়ার প্রচেষ্টা। আমি ইকোনমিক্সের ক্লাস নিব, থার্ড ইয়ার অনার্সের। ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট এই কোর্সটির ক্লাস নেব আজকে এই কোর্সটির প্রথম ক্লাস। এটি হচ্ছে প্রথমে আমরা ডেভেলপমেন্টের যে ডেফিনিশন রয়েছে বা সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটি সম্পর্কে জানার চেষ্টা করব এবং এই ডেভেলপমেন্টের সংজ্ঞাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় ডেভেলপমেন্টের সংজ্ঞাকে, সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব। আমি শায়লা তাসমিয়া মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। Economics of development refers to the problems of the economic development of underdeveloped countries. এর অর্থ হচ্ছে অনুন্নত বিশ্বের ইকোনমিক ডেভেলপমেন্টের অর্থনৈতিক উন্নয়নের যে সমস্যাসমূহ রয়েছে। ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট মূলত সেই সমস্যাসমূহ নিয়েই আলোচনা করে থাকে। এই স্টাডিটি যদিও ইকোনমিক্স ডিসিপ্লিনের মধ্যে তুলনামূলকভাবে নতুন, কিন্তু এই স্টাডি নিয়ে এটি নিয়ে আলোচনা করেছেন অ্যাডাম স্মিথ এবং কার্ল মার্কস, কেইনস। তারা সকলেই কিন্তু এটি নিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সেগুলো মূলত ছিল স্ট্যাটিক এবং ওয়েস্টার্ন বা পশ্চিমা ইউরোপিয়ান দেশগুলোর ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছে। কিন্তু আন্ডার ডেভেলপড কান্ট্রিজের যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো নিয়ে তারা খুব বেশি আলোচনা করেননি। তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইউরোপিয়ান দেশগুলোর সোশ্যাল এবং কালচারাল ইনস্টিটিউশনগুলোর ডেভেলপমেন্ট নিয়ে মূলত আলোচনা করেছেন। ডেভেলপমেন্ট ইকোনমিক্সের শুরুটা হয়েছিল মূলত কয়েকটি কারণে। তার মধ্যে প্রথমটি ছিল গ্রেট ডিপ্রেশন। তোমরা গ্রেট ডিপ্রেশন সম্পর্কে ম্যাক্রো ইকোনমিক্সে খুব ডিটেইল পড়েছো। এখানে সেটি সম্পর্কে খুব বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তবে গ্রেট ডিপ্রেশন ছিল এমন একটি ঘটনা যে ঘটনা আমাদের এই ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা উন্নয়ন অর্থনীতির জন্ম দিতে সহায়তা করেছে। তোমরা জানো যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল 20 শতকের 30 দশকের দিকে এবং মূলত এরপরে দ্বিতীয় মহাযুদ্ধ হয় এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইকোনমিস্টদের মধ্যে অনুন্নত বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনার প্রতি তাদের দৃষ্টিকে বিশেষভাবে আকৃষ্ট করে এবং এ সময় থেকেই তারা বিভিন্ন ইকোনমিক থিওরি এবং মডেলগুলো উন্নয়ন এবং প্রবৃদ্ধির বিভিন্ন থিওরি এবং মডেলগুলো দেওয়ার চেষ্টা করে আসছেন। পরবর্তীকালে যেটি হয়, তোমরা জানো যে 50 এবং 60-এর দশকে আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার অনুন্নত দেশগুলো তাদের কলোনি থেকে কলোনিয়াল পিরিয়ড থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পরে তাদের প্রথমেই যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল সেটি হচ্ছে তাদের অর্থনৈতিক উন্নয়ন, এবং এটিও ছিল অর্থনৈতিক উন্নয়ন বিষয়টি নিয়ে আলাদাভাবে আলোচনা করার আরেকটি কারণ। The interdependence of countries of the world economically was also another reason for the study of economic development as a separate subject of economics. ইকোনমিক্সের একটি আলাদা বিষয় হিসেবে আলোচনা হওয়ার পেছনে সারা বিশ্বের দেশগুলো যে অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটাও একটি কারণ হিসেবে কাজ করেছে। আরেকটি যে কারণটি ইকোনমিক ডেভেলপমেন্টকে একটা সেপারেট সাবজেক্ট হিসেবে আলোচনার জন্য গুরুত্ব দিয়েছে সেটি ছিল
দুজন ডেভেলপমেন্ট ইকোনমিস্টের 1979 সালে নোবেল প্রাইজ পাওয়া। এরা ছিলেন স্যার আর্থার লুইস এবং থিওডর শুলস, যারা অনুন্নত বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলেন এবং সেই আলোচনার প্রেক্ষাপটেই তাদেরকে আলোচনা করার জন্যই তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তাদের এই নোবেল প্রাইজ অর্জন ডেভেলপমেন্ট ইকোনমিক্সকে একটা সেপারেট সাবজেক্ট হিসেবে ইকোনমিক্সে আলোচনা করার জন্য নির্বাচিত করে। এখন আসা যাক, আমরা দেখি যে অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি। অর্থনৈতিক উন্নয়নের ধারণাটির দুটি অ্যাপ্রোচ রয়েছে। একটি হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং অপরটি হচ্ছে নিউ ইকোনমিক ভিউ অ্যাপ্রোচ। প্রথমে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ সম্পর্কে জানবো এবং তারপরে আমরা নিউ ইকোনমিক ভিউ অ্যাপ্রোচে কি রয়েছে সেটি সম্পর্কে জানবো। ট্রেডিশনাল ভিউয়ের প্রথম যে অর্থনৈতিক উন্নয়নের প্রথম যে সংজ্ঞাটি দেয়া হয়, এই সংজ্ঞাটি হচ্ছে economic development means the capacity of a nation's economy whose initial economic condition has been more or less static for a long time to generate and sustain an annual increase in its gross national product GNP at a rate of 5% to 7% or more. এর অর্থ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় একটা দেশের জাতীয় ইকোনমির এমন একটি ক্যাপাসিটি ডেভেলপ করা যাতে করে তারা 5 থেকে 7% তাদের গ্রস ন্যাশনাল প্রোডাক্টের গ্রোথ 5 থেকে 7% অর্জন করতে পারে বা এর চেয়েও বেশি অর্জন করতে পারে। শুধু অর্জনই না, এর পাশাপাশি এটাকে সাস্টেইন অর্থাৎ ধরেও রাখতে পারে। যদি তাই হয়, অর্থাৎ একটা দেশ যদি তার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যার ইনিশিয়াল কন্ডিশন ছিল স্ট্যাটিক এবং অনেক দিন থেকে তার গ্রস ন্যাশনাল প্রোডাক্টে কোনো প্রবৃদ্ধি ঘটছিল না, এই দেশটি যদি 5 থেকে 7% বা তার চেয়েও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে এবং তা ধরে রাখতে পারে, তাহলেই তাকে আমরা অর্থনৈতিক উন্নয়ন বলবো। এটি ছিল অর্থনৈতিক উন্নয়নের প্রথম দিককার সংজ্ঞা এবং এটি এখনো প্রচলিত রয়েছে। দ্বিতীয় সংজ্ঞা হিসেবে যেটি এর পরে এসছে সেটি হচ্ছে the ability of a nation to expand its output at a rate faster than the growth of population। অর্থাৎ যদি গ্রস ন্যাশনাল প্রোডাক্টের প্রবৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি পপুলেশন জনসংখ্যার বৃদ্ধির চেয়ে বেশি হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের এই দ্বিতীয় সংজ্ঞা থেকে, ট্রেডিশনাল অ্যাপ্রোচের দ্বিতীয় সংজ্ঞা থেকে আমরা দেখছি যে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যার প্রবৃদ্ধির চেয়ে বেশি হয়, তাহলে একটা দেশ ইকোনমিক ডেভেলপমেন্ট অর্জন করতে সক্ষম হতে পারে। এটি খুবই একটি সাধারণ এবং সহজ একটি সংজ্ঞা। তৃতীয় সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে ট্রেডিশনালি ইকোনমিক ডেভেলপমেন্ট also defined as structural change in the economy. It implies that share of agriculture in production and employment will decline and share of manufacturing sector and service sector will rise. Structural change মানে হচ্ছে কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ একটি দেশ কৃষি নির্ভর অর্থনীতি থেকে যদি সে শিল্প নির্ভর অর্থনীতিতে পরিণত হয়, সেটাকে আমরা সেই অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হিসেবে বলতে পারি। অর্থাৎ এই সংজ্ঞাটিতে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিকে বেশি ফোকাস করা হয়েছে শিল্পায়নের দিকে, র্যাপিড শিল্পায়নের দিকে, দ্রুত শিল্পায়নের দিকে ফোকাস করা হয়েছে। এখন আমরা দেখি যে কাঠামোগত পরিবর্তনটি কিভাবে হয়ে থাকে। ধরা যাক ইনিশিয়াল স্টেজে অর্থাৎ শুরুর দিকে এগ্রিকালচারের প্রোডাকশনের কন্ট্রিবিউশন ছিল 70% এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশনও ছিল 70% টোটাল অর্থনীতির মধ্যে। টোটাল অর্থনৈতিক
যে উৎপাদন রয়েছে সেই উৎপাদনের 70% এগ্রিকালচার থেকে আসতো, কৃষিখাত থেকে আসতো, এবং কৃষিখাতে 70% লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো। ইন্ডাস্ট্রির তার আগে বলে নেই, একটি দেশে মূলত 3টি সেক্টর থেকে থাকে। একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, এবং আরেকটা হচ্ছে সেবা খাত বা সার্ভিস সেক্টর। এখন দেখা যাক, ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র 10% প্রোডাকশন ইন্ডাস্ট্রি থেকে আসতো এবং 5% লোক ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিল। সার্ভিস সেক্টর থেকে 20% প্রোডাকশন আসতো এবং এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশন ছিল 25%। এই পার্সেন্টেজগুলো থেকে আমরা খুব সহজভাবেই দেখতে পাচ্ছি যে কৃষি খাতের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। অর্থনীতিতে যখন কৃষি খাতের প্রাধান্য লক্ষ্য করা যায়, তখন তাকে কিন্তু কৃষি প্রধান দেশ হিসেবে বা কৃষি প্রধান অর্থনীতি হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এই অবস্থা থেকে যখন একটি দেশ দেখা যায় পরিবর্তন হয়ে, অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জ বা কাঠামোগত পরিবর্তন হয়ে দেখা যায় এগ্রিকালচার কন্ট্রিবিউশন প্রোডাকশনে হয়ে গেল 10% এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হয়ে গেল 5%। শিল্প খাতের প্রোডাকশনের কন্ট্রিবিউশন হয়ে গেল 60%, আবার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশন হয়ে গেল 55%। সেবা খাতে 30% এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 40%। এখানে কিন্তু আমরা দেখছি যে এই কৃষি খাতের গুরুত্ব প্রোডাকশন এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অনেকখানি কমে গেল, কিন্তু শিল্প এবং সেবা খাতের গুরুত্ব অনেকখানি বেড়ে গেল। অর্থাৎ একটা দেশের কাঠামোগত পরিবর্তন কিন্তু এখানে সহজেই লক্ষ্য করা যাচ্ছে। এখানে কাঠামোগত পরিবর্তন হয়েছে, কৃষিখাত থেকে দেশটি ক্রমশ শিল্প এবং সেবা খাতের উপরে নির্ভরশীলতা বাড়িয়েছে। এখানে বলে রাখা ভালো, যদি একটি দেশের ইকোনমি কৃষি খাতের উপরে বেশি নির্ভরশীল থাকে, তাহলে সে দেশের ইকোনমি কিন্তু অনেক বেশি ভঙ্গুর বা ভালনারেবল হয়ে পড়ে। তার কারণ হচ্ছে তার কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কৃষিখাত খুব বেশি প্রকৃতি নির্ভর, এবং প্রকৃতির এই নির্ভরশীলতা কৃষিখাতকে অনেক বেশি ভালনারেবল করে তোলে। এছাড়া কৃষিখাতের প্রাইস ইলাস্টিসিটি অফ কৃষি পণ্যের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডও ইনইলাস্টিক হয়। অর্থাৎ এগুলোর যদি দামও বাড়ে বা মানুষের ইনকামও বাড়ে, এদের চাহিদা খুব বেশি বাড়ে না। ফলে এগ্রিকালচার থেকে যে আয়ের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ থাকে, যেটি ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টরের ক্ষেত্রে ঘটে না। এ কারণে বলা হয়, যদি একটি দেশের কাঠামোগত পরিবর্তন হয়ে দেশটি কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প বা সেবা নির্ভর অর্থনীতিতে পরিণত হয়, তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এটাই হচ্ছে কাঠামোগত পরিবর্তন। এবং এই কাঠামোগত পরিবর্তনের ধারণাটি 70-এর দশক পর্যন্ত প্রচলিত ছিল, কিন্তু 70-এর দশকে এসে দেখা গেল যে বিশ্বের অনেক দেশ 70-এর দশকে এসে দেখা গেল বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট পরিমাণে অর্জন করেছে, মাথাপিছু আয়ও বেড়েছে এবং জাতীয় আয়ও বেড়েছে, কিন্তু সেসব দেশের পভার্টি বা দারিদ্র্যের হার বাড়েনি, ইনকাম ডিস্ট্রিবিউশনও অনেক বেশি আনইকুয়াল রয়ে গেছে এবং এমপ্লয়মেন্টও বাড়েনি। এই সমস্যাগুলো যখন অর্থনীতিবিদরা দেখলেন, তখন তারা ডেভেলপমেন্ট ইকোনমিস্টরা চিন্তা করলেন যে উন্নয়ন অর্থনীতির যে সংজ্ঞাকে নিয়ে তারা কাজ করছিলেন, সেটিকে নিয়ে পুনরায় চিন্তা করার অবকাশ রয়েছে। তাদের সেই চিন্তা ভাবনা থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের নিউ ইকোনমিক ভিউ মূলত আসে। নিউ ইকোনমিক ভিউ গ্রোথের চেয়ে ডেভেলপমেন্টের দিকে বেশি জোর দিয়েছে, এবং গ্রোথ হচ্ছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে নিউ ইকোনমিক ভিউতে মূলত গ্রোথের চেয়ে ডেভেলপমেন্টের দিকে বেশি নজর দেওয়ার কারণে এটি আরো বেশি বিস্তৃত হয়েছে। এবং আমরা জানি যে
ডেভেলপমেন্ট হচ্ছে একটি বহুমাত্রিক কনসেপ্ট। ফলে ডেভেলপমেন্ট এখন বহুমাত্রিক একটি কনসেপ্টে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে শুধুমাত্র ইকোনমিক ইন্ডিকেটরগুলোর দিকেই খেয়াল রাখা হবে না, সাথে সাথে অন্যান্য সোশ্যাল কালচারাল বিষয়গুলো চলে আসতে থাকলো। In 1970s, আমি যেটা আগেই বলেছি, in 1970s, economic development redefined in terms of elimination of poverty, inequality and unemployment. Redistribution from growth became a common slogan. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে বোঝায় পভার্টি, ইনইকুয়ালিটি এবং আনএমপ্লয়মেন্ট দূরীকরণ। ইকোনমিক ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা একটা দেশ থেকে দারিদ্র, ইনইকুয়ালিটি এবং আনএমপ্লয়মেন্টকে দেশ থেকে দূরীভূত করতে পারবো বা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে পারবো, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ রিডিস্ট্রিবিউশন ফ্রম গ্রোথ, আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করব সেটা থেকে পুনর্বন্টনের মাধ্যমে পুনর্বন্টন করতে হবে, এবং এই পুনর্বন্টন করলে একটা দেশ যখন আমরা একটু যারা ধনী রয়েছে তাদের আয় থেকে আমরা পুনর্বন্টন করে দরিদ্রদের মধ্যে দিতে পারি, তখন কিন্তু আস্তে আস্তে পভার্টি, ইনইকুয়ালিটি কমে যাবে এবং আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাহলেও কিন্তু একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটবে। তার মানে ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু এখন অনেক বেশি ভাস্ট একটা ধারণায় পরিণত হলো। ডেভেলপমেন্টের আরেকটি সংজ্ঞা এই সময় আসলো, সেটি হচ্ছে ডেভেলপমেন্ট মিনস বেটার এডুকেশন, অর্থাৎ ভালো better education, higher standard of health and nutrition, less poverty, a cleaner environment, more equality in opportunity, greater individual freedom and a richer cultural right. এই সংজ্ঞাটি থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক ডেভেলপমেন্টে কত ডিমেনশন চলে আসছে। এখানে অনেক মাত্রিক হয়ে গেছে। এখানে যেমন উন্নত ভালো শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, উন্নত হেলথ স্বাস্থ্য ব্যবস্থা এবং পুষ্টির বিষয়টি এসছে, পভার্টি দারিদ্র্য কমানোর কথা বলা হচ্ছে। এখানে নতুন করে কিন্তু পরিবেশগত বিষয়টিও চলে আসছে। যদি একটা দেশের পরিবেশ আরো স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু একটা দেশ যদি স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন পরিবেশ নির্মাণ করতে না পারে বা ইনশিওর করতে না পারে, তাহলে কিন্তু সেই দেশকে অর্থনৈতিকভাবে উন্নত বলা যাবে না। সুযোগের ক্ষেত্রে আরো সমতার কথা বলা হয়েছে, অর্থাৎ সকলের জন্য সুযোগ সুবিধা সমান পাবে, কেউ বেশি সুযোগ পাবে কোনো ক্ষেত্রে, কেউ কম পাবে তা নয়, সকলেই সমান সুযোগ পাবে নাগরিক হিসেবে। গ্রেটার ইন্ডিভিজুয়াল ফ্রিডম, গ্রেটার ইন্ডিভিজুয়াল ফ্রিডম বলতে বোঝায় যে ব্যক্তিগত যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা আগের চাইতে মানুষ বেশি ভোগ করবে। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানুষ তার যে চাকরি সে করতে চাচ্ছে সেটি করার ক্ষেত্রেও তার স্বাধীনতা থাকবে, সেটি চুজ করার ক্ষেত্রেও তার স্বাধীনতা থাকবে। এবং রিচার কালচারাল লাইফ, অর্থাৎ সাংস্কৃতিক জীবনটা হবে আরো অনেক বেশি রিচ। ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট বলতে বোঝায় আরো একে সংজ্ঞায়িত করা যায়, আরেকটি দিক থেকেও একে দেখা যায়, সেটি হচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচার রয়েছে, পপুলার অ্যাটিটিউডস গুলো রয়েছে এবং ন্যাশনাল ইনস্টিটিউশনস গুলো রয়েছে, সেগুলোর মধ্যে উন্নয়ন আসবে। There will be a major change in social structure, popular attitudes, national institutions, as well as the acceleration of economic growth, reduction in inequality and eradication in poverty. অর্থাৎ এখানে কিন্তু ইকোনমিক গ্রোথকেও আবার নিয়ে আসা হয়েছে। ইকোনমিক গ্রোথের পাশাপাশি একটা দেশে
দেশে যেমন ইনইকুয়ালিটি কমবে, দারিদ্র দূরীভূত হবে এবং তার পাশাপাশি যে সোশ্যাল স্ট্রাকচার রয়েছে, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের আচরণগত পরিবর্তন আসবে, মানুষের ধ্যান ধারণার ভিতরে পরিবর্তন আসবে। ন্যাশনাল ইনস্টিটিউশনস গুলো তাদের তাদের যে তারা তাদের যে ট্রেডিশনাল চেহারা রয়েছে সেটি থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট কিন্তু এখন শুধুমাত্র ইকোনমিক পার্সপেক্টিভ থেকে দেখা হচ্ছে না, এখানে আরো অনেক ধরনের পার্সপেক্টিভ এখানে চলে আসছে। Development means society will change in such a way that the individual and social groups have their basic needs and can fulfill his or her desires, and so they move from an unsatisfactory state to situation regarded as materially and spiritually better. এটা ডেভেলপমেন্টকে আরো বহুমাত্রিক করে তুলেছে এই সংজ্ঞাটি। এতে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট তখনই হবে যখন মানুষ তার চাহিদাগুলো, তার আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারবে এবং একটা আনস্যাটিসফ্যাক্টরি অবস্থা থেকে এমন একটা সিচুয়েশনে আসবে যেখানে বস্তুগত এবং আত্মিক উন্নয়ন ঘটবে এবং একটা স্যাটিসফ্যাক্টরি স্টেটের দিকে তারা মুভ করতে পারবে। কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্টের সংজ্ঞাকে আমরা কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্টের দিক থেকেও দেখতে পাই। কোর ভ্যালুজ অফ ডেভেলপমেন্ট আছে তিনটি। প্রথমটি হচ্ছে সেলফ সাস্টেইনেন্স, দ্বিতীয়টি হচ্ছে সেলফ এস্টিম এবং তৃতীয়টি হচ্ছে ফ্রিডম অফ চয়েস। সেলফ সাস্টেইনেন্স বলতে বোঝায় যে বেসিক নিডস গুলো আছে, সেই বেসিক নিডস গুলো মানুষ ফুলফিল করতে পারবে। বেসিক নিডস বলতে তোমরা জানো যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে এই পাঁচটি হচ্ছে আমাদের বেসিক নিডস। এই পাঁচটির পাশাপাশি আরো দুটো বেসিক নিডস বর্তমানে যোগ হয়েছে। একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং আরেকটি হচ্ছে এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদন। একজন মানুষ, একটা দেশের জনগোষ্ঠী যখন একই সাথে তার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হবে এবং সেটি হতে হবে অবশ্যই অন্নটির যে অন্ন বা যে খাদ্য সে খাবে সেই খাদ্যটি হতে হবে পুষ্টিকর এবং তার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাসস্থানটি হতে হবে এমন যে বাসস্থান তাকে নিরাপত্তা দেয়, তাকে ঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং যে ঘরটি তাকে যে ঘরটি পরিবেশের বৈরিতার থেকে তাকে রক্ষা করে এমন একটি বাসস্থান তার থাকতে হবে। বস্ত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন ঋতু হবে সেই ঋতু অনুযায়ী, সিজন অনুযায়ী তার বস্ত্র থাকতে হবে এবং একাধিক বস্ত্র থাকতে হবে। সেই বস্ত্রটি যেন তার চাহিদা মেটাতে পারে। এডুকেশন সিস্টেম হবে এমন যে এডুকেশন সিস্টেমে মানুষের পর্যাপ্ততা থাকবে, শিক্ষা উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ততা থাকবে, শিক্ষার কারিকুলাম বা শিক্ষা পাঠ্যক্রম এমন হবে যা দেশের উন্নয়নে যাতে করে জনগোষ্ঠী দেশের উন্নয়নে সেই পাঠ্যক্রমকে কাজে লাগাতে পারে এবং নিজের উন্নতিতেও সে কাজে লাগাতে পারে। চিকিৎসা ব্যবস্থা এমন হবে যে চিকিৎসা ব্যবস্থা কিউরেটিভ না হয়ে প্রিভেন্টিভ হবে। অর্থাৎ সে এমন পুষ্টিকর খাদ্য খাবে যাতে করে তার শরীরের পুষ্টিকর খাদ্য খাবে এবং
টিকা প্রয়োজনীয় টিকাগুলো সে সময় মতো দেবে, যাতে করে এবং কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং কিভাবে সুস্থ থাকা যায় সেই সম্পর্কে তার সচেতনতা থাকবে। এটি হলে সে কিন্তু আগে থেকেই তার শরীরে রোগবালাই কম হবে। কিন্তু আমাদের আন্ডার ডেভেলপ দেশগুলোতে দেখা যায় যে অসুখ হওয়ার পরে চিকিৎসার ব্যবস্থা করে, যেটাকে বলা হয় কিউরেটিভ। অসুখ হবে, সেটাকে চিকিৎসার ব্যবস্থা করতেই হবে, কিন্তু অসুখটা যেন এমন না হয় যেটাকে আগে থেকে প্রিভেন্ট করা সম্ভব হয় এবং সম্ভব হয়। স্বাস্থ্যের ক্ষেত্রে আরো যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে রোগীর প্রতি ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত থাকতে হবে, রোগীর প্রতি হাসপাতাল বেডের সংখ্যা পর্যাপ্ত হতে হবে, রোগীর প্রতি সেবিকা বা নার্সের সংখ্যাও পর্যাপ্ত থাকতে হবে। সেটি যদি হয় তাহলে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং তার বেসিক যে নিডসটি স্বাস্থ্যের সেটি পূরণ করা সম্ভব হবে। এই 5টি বেসিক নিডসের পাশাপাশি বর্তমানে আরো 2টি বেসিক নিডস যুক্ত হয়েছে, যেটি আগেই বলা হয়েছে। সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং বিনোদন। সামাজিক নিরাপত্তা না থাকলে একটা মানুষের পূর্ববর্তী সব বেসিক নিডস গুলো যদি থাকেও, তাহলে সামাজিক নিরাপত্তা না থাকলে কিন্তু পূর্ববর্তী সবগুলো বেসিক নিডস থাকলেও ভালোভাবে সেগুলো ব্যবহার ভোগ করলেও নিরাপত্তা না থাকলে তার কিছুই আর থাকবে না। একজন মানুষ যাতে নিরাপদ থাকে, সে নিজেকে নিরাপদ মনে করে, তেমন একটি ব্যবস্থা একটা দেশের মধ্যে থাকতে হবে। তাহলেই দেশটিতে ডেভেলপমেন্ট ঘটবে। বিনোদনকে বেসিক নিডসের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে বিনোদন যদি না থাকে তাহলে কিন্তু মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে পরিপূর্ণভাবে মনোযোগী করে তুলতে পারে না। যদি বিনোদনের স্কোপ থাকে এবং বিনোদনের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সে নতুন উদ্যমে কাজ করতে পারবে। সেকেন্ড যে কোর ভ্যালুজ রয়েছে, সেলফ এস্টিম মানে হচ্ছে নিজের প্রতি সম্মান থাকা। যে নিজেকে সম্মান করে সে অপরকেও সম্মান করে। অর্থাৎ এটা মানুষের নিজস্ব সম্মান বোধ থাকাটাই হচ্ছে নিজেকে এবং অন্যকে সম্মান করাটাই হচ্ছে সেলফ এস্টিম। থার্ডটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। আগেও একটু আলোচনা করা হয়েছে। ফ্রিডম অফ চয়েস হচ্ছে মানুষ যখন তার পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে। অর্থাৎ সে যে বিদ্যালয়ে বা যেই শিক্ষা প্রতিষ্ঠানে, উদাহরণস্বরূপ বলা যায়, যে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়তে চায়, সেখানে পড়ার তার সুযোগ পায়। সে যদি সেখানে পড়ার যোগ্য হয়ে থাকে, তাহলে সে অবশ্যই সেখানে পড়তে পারবে। এটি একটা ফ্রিডম অফ চয়েসের উদাহরণ হতে পারে। এছাড়া ফ্রিডম অফ চয়েস হচ্ছে সে নিজের দায়িত্বশীল থেকে তার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তার পছন্দের অধিকার থাকবে। এটি হচ্ছে ফ্রিডম অফ চয়েস। যদি ডেভেলপমেন্ট, একটা দেশকে আমরা ডেভেলপ তখনই বলবো যখন আমরা এই 3টি কোর ভ্যালুজ অর্জন করতে সক্ষম হব। ডেভেলপমেন্টের সংজ্ঞা, সর্বশেষ যে সংজ্ঞাটি আমরা দেখি সেটা হচ্ছে সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। Nobel laureate Amartya Sen gave this famous capability approach of development. According to him, the status of poor and non-poor is determined by capability, or more specifically capability to function. অর্থাৎ একজন দরিদ্র ব্যক্তি এবং
দরিদ্র ব্যক্তি বা একজন যিনি দরিদ্র নন, এই দুজনের অবস্থান বোঝা যাবে তার তার ক্যাপাবিলিটি থেকে, বা ক্যাপাবিলিটিতে কাজ করছে কিনা তার উপর। অর্থাৎ মানুষ অনেক কিছুই অর্জন করতে পারে, অনেক কিছুই হয়তো সে কিনতে পারে, কিন্তু সেই যে জিনিসগুলো সে যেগুলো কিনছে বা যে জিনিসগুলো সে অর্জন করছে সেটা যেন কাজ করে। অর্থাৎ পভার্টি, সেন বলতে চাচ্ছেন, পভার্টি ডাজ নট মিন নট হ্যাভিং এ কমোডিটি। অর্থাৎ দারিদ্র্য বলতে একটি দ্রব্য না থাকাকে বোঝায় না, বরঞ্চ বোঝায় যে নট বিং এবল টু মেক ইট ফাংশন। অর্থাৎ এই কমোডিটি না থাকাটা দারিদ্র না, কিন্তু কমোডিটিটাকে কাজে না লাগাতে সক্ষম না হওয়াটাই হচ্ছে দারিদ্র। অর্থাৎ সেন এখানে ডেভেলপমেন্টের সংজ্ঞা বলতে বোঝাচ্ছেন যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা কোনো একটি দ্রব্য বা কোনো প্রয়োজনীয় জিনিসগুলো না থাকাটা, আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি যে না থাকাটা হচ্ছে না থাকাটাই হচ্ছে দারিদ্র বা আন্ডার ডেভেলপমেন্ট। কিন্তু কথাটা সেটা না, সেটাকে না থাকা নয়, সেটাকে বরঞ্চ কাজে লাগাতে না পারাটাই হচ্ছে ডেভেলপমেন্ট, আর না পারাটাই হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট। অর্থাৎ যদি আমি একটা উদাহরণ দেই, যে একজন অশিক্ষিত লোক, তার যদি ঘর ভর্তি তার আর্থিক সামর্থ্য রয়েছে, যে কারণে সে ঘর ভর্তি বই কিনে রেখেছে, কিন্তু সে বইগুলো পড়তে পারে না, এমন একজন লোককে কিন্তু বলা যাবে না যে তার অবস্থার উন্নয়ন ঘটেছে বা তার অবস্থানের উন্নয়ন ঘটেছে, সেটি কিন্তু কোনোভাবেই বলা যাবে না। তেমনি ভাবে একজন ব্যক্তি যে তো কম্পিউটার ভালোভাবে চালাতেই জানে না, তার যদি একটি খুব হাই কনফিগারেশনের কম্পিউটার থাকে, তাকে সেই কম্পিউটারটি দেওয়ার কোনো অর্থই নেই, কারণ তার যে কম্পিউটারটি পাওয়ার যে ক্যাপাবিলিটিটা অর্জন সে করেছে, কম্পিউটারটা অর্জনের বা কিনতে পারার যে ক্যাপাবিলিটিটা অর্জন করেছে, কিন্তু সেই অর্জনটা তার কাজে আসছে না, যেহেতু সে কম্পিউটারটি চালাতে পারে না। অর্থাৎ সেনের মতে যদি কেউ একটি জিনিস সে তার অনেক জিনিসও থাকে, কিন্তু সেই জিনিসগুলো যদি সে কোনো কাজে লাগাতে না পারে, তাহলে তাকে কিন্তু ডেভেলপমেন্ট বলা যাবে না। অর্থাৎ ডেভেলপমেন্টের কিন্তু এখানে আমরা আরো নতুন একটি ডিমেনশন পেলাম। এই নতুন ডিমেনশনটি হচ্ছে যে জিনিসপত্র, আমাদের অঢেল জিনিসপত্র একজন নন পুয়ার পেতে পারে, কিন্তু সে যদি সেগুলো ব্যবহার করতে না পারে, সেগুলোর ব্যবহার বিধি সে যদি না জানে, তাহলে বলা যাবে না যে তার উন্নতি ঘটেছে বা তার উন্নয়ন ঘটেছে বা তার স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে, এটি বলা যাবে না। তিনি আরো বলেছেন, human well-being, for example, consumption of commodity is not sufficient enough for defining it. অর্থাৎ মানুষের ভালো থাকা বা মানুষের ওয়েলবিইং কিন্তু কনজাম্পশন অফ কমোডিটি বা দ্রব্য ভোগ থেকে আসে না, সেটা সাফিসিয়েন্ট না ওয়েলবিইং ডিফাইন করার জন্য। এই কান্ট্রি এমন হতে পারে, এই কান্ট্রি হয়তো এমন একটি দেশ এমন সব দ্রব্য প্রডিউস করে, এমন সব সেবা সে তৈরি করে, যেগুলো হয়তো তার দেশের জনগণের প্রয়োজনই নেই। যদি তাই হয়ে থাকে, তাহলে কিন্তু সেই দেশকে উন্নত হয়েছে বা সেই দেশের ডেভেলপমেন্ট ঘটেছে তা কিন্তু বলা যাবে না। একটা দেশকে সেই সব দ্রব্যই উৎপাদন করতে হবে, সেই সব দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তাকে গুরুত্ব দিতে হবে যেগুলো তার দেশের মধ্যে চাহিদা রয়েছে। চাহিদা ব্যতীত দ্রব্য উৎপাদন করা যাবে না। তো চাহিদা ব্যতীত দ্রব্য উৎপাদন করা যায় যদি সেগুলো সে রপ্তানি করতে চায়, কিন্তু শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যে একটা দেশ উৎপাদন করবে না। পাশাপাশি উন্নয়ন বলতে সেটাকে বোঝাবে যখন দেশের ভেতরেই সে
তার দেশের জনগণের যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সে উৎপাদন করতে সক্ষম হয়। The consumer of different countries derive equal calories। আরো বলা যাচ্ছে, ডেভেলপমেন্টকে আরো সংজ্ঞায়িত করলে বলা যাচ্ছে যে the consumer of different countries derive equal calories from their staple foods। যেমন বিভিন্ন দেশের স্টেপল ফুড বা প্রধান প্রধান খাদ্য কিন্তু ভিন্ন ভিন্ন, বিভিন্ন দেশের প্রধান প্রধান খাদ্য কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ধরো যেমন ধরো কেউ হয়তো কাসাভা খায়। কাসাভা হচ্ছে, এটা মূলত আফ্রিকান দেশগুলোতে বেশি বেশি চলে। এটি একটি আলুর মতো একটি খাদ্যদ্রব্য এবং এখান থেকে কার্বোহাইড্রেট তারা পেয়ে থাকে। ব্রেড, রুটি, রাইস যেমন আমরা খাই, ভাত এবং পটেটোস, এরকম বিভিন্ন ধরনের স্টেপল ফুড থেকে বা মূল প্রধান খাদ্য থেকে তারা ক্যালোরি অর্জন করতে পারে। কিন্তু এই ক্যালোরিগুলো কিন্তু ক্যালোরির পরিমাণে হয়তো সবই সমান, কিন্তু কিন্তু যে পুষ্টিগত যে ভ্যালুটা রয়েছে তা কিন্তু বিভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে সেন বোঝাতে চাচ্ছেন যে ডেভেলপমেন্ট অর্জনের ক্ষেত্রে কিন্তু মানুষের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বা জিনিসপত্র নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, যদি এমন খাদ্য সে নির্বাচন করে যে খাদ্য থেকে তার পর্যাপ্ত পুষ্টি আসে না, এমন খাদ্য নির্বাচন করলে কিন্তু সেই দেশের উন্নয়ন ঘটবে না। যেমন আমাদের দেশে আমরা খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে থাকি, কার্বোহাইড্রেট বা ভাত খেয়ে থাকি, কিন্তু এটার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য পুষ্টিকর খাদ্য যেমন প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এগুলোও কিন্তু আমাদের খেতে হবে। সেন এই কথাগুলোই আসলে বলতে চেয়েছেন যে যে পুষ্টি শুধুমাত্র টোটাল ক্যালোরির উপর ডিপেন্ড করে না, ক্যালোরিটা আমরা কোন কোন খাদ্য উপাদান থেকে পাচ্ছি সেটার উপরেও কিন্তু নির্ভর করে। তার মানে ডেভেলপমেন্টের কিন্তু নানান ধরনের, নানান দিকে নানান ডিমেনশনে সংজ্ঞাগুলো আসছে। সেন আরো বলেছেন, people sometimes cope with the deprivation and unable to realize he is deprived। এটা খুব মজার একটা বিষয় যে যেমন ধরেন মানুষ যখন ক্রমাগতভাবে ডিপ্রাইভ থাকতে থাকে, বঞ্চিত থাকতে থাকে, তখন সেই বঞ্চিত অবস্থার সাথেই সে নিজেকে খাপ খাইয়ে নেয় এবং সে যে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টাও সে বুঝতে পারে না। সে যে বঞ্চিত হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারে না। যখন এই অবস্থা হয় তাহলে কিন্তু তখন কিন্তু সেটাকে কিছুতেই ইকোনমিক ডেভেলপমেন্ট বলা যাবে না। কারণ হচ্ছে আমি যে বঞ্চিত হচ্ছি কোনো কিছু থেকে, আমি যে আমার যে বেসিক নিডসের চাহিদা রয়েছে, আমার যে স্বাধীনতা রয়েছে, সেগুলো থেকে যে আমি বঞ্চিত হচ্ছি, সেই বিষয়টা কিন্তু তাকে বুঝতে হবে। সেটা না বুঝলে কিন্তু উন্নয়ন ঘটেছে সেটা বলা যাবে না। Sen defines capability as the freedom that a person has in terms of choice of functioning given his personal characteristics and his command over the commodities। সেন বলতে চাচ্ছেন যে ক্যাপাবিলিটির ফাংশন বলতে বোঝায়, ক্যাপাবিলিটির কার্যকারিতা বলতে বোঝায় যে যখন একজন মানুষ সেই ক্যাপাবিলিটিটা তার নিজস্ব যে বৈশিষ্ট্য রয়েছে এবং দ্রব্যের উপর তার যে কমান্ড রয়েছে সেটাকে সেইগুলো অনুযায়ী সে তার ক্যাপাবিলিটির কার্যকারিতা বা ফাংশনটা সে নির্ধারণ করতে পারে। এতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপমেন্টের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। ডেভেলপমেন্টের প্রথমে আমরা যেসব সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি সেগুলো ছিল ট্রেডিশনাল সংজ্ঞা। তারপরে আমরা দেখেছি যে ট্রেডিশনাল সংজ্ঞা নিয়ে কাজ করতে গিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্সরা নিজেরাই একটা সময় দেখেছেন যে সেই সবগুলোর মধ্যে যদি কনসেন্ট্রেট করা হয় তাহলে কিন্তু একটা দেশের প্রকৃত উন্নয়ন ঘটে না। তখন তারা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে নতুন চিন্তাভাবনা করতে শুরু করে এবং তাদের এই নতুন চিন্তাভাবনা থেকে আমরা কিন্তু ডেভেলপমেন্টের বিভিন্ন মাল্টিডিমেনশনাল সংজ্ঞাগুলো দেখেছি। সেই সংজ্ঞাগুলোতে আমরা দেখেছি
যে ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক যে সুযোগ সমূহ রয়েছে সেই সুযোগগুলোর উন্নয়নকে বোঝায় না। এটার পাশাপাশি আরো সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো কিন্তু এর মধ্যে চলে এসেছে এবং সেই বিষয়গুলোই আমরা এতক্ষণ দেখলাম। তবে আমরা যখন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করি তখন আমরা অনেক ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নকে একটার সাথে আরেকটা আমরা ইন্টারচেঞ্জেবলি বা একটার সাথে একটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি, কিন্তু এরা কিন্তু মোটেও একটা অল্টারনেটিভ নয়। কারণ হচ্ছে যদি আমরা এদের এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের পার্থক্যগুলো দেখি তাহলে আমরা দেখব যে গ্রোথ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন একে অপরের পরিপূরক নয়, বরঞ্চ একে অপরের অংশ। গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ কনসেপ্ট, অর্থাৎ পরিমাণবাচক একটি ধারণা, কিন্তু ডেভেলপমেন্ট একই সাথে পরিমাণবাচক এবং গুণবাচক দুই ধরনেরই ধারণা। ডেভেলপমেন্ট মাল্টিডিমেনশনাল, গ্রোথ কিন্তু মাল্টিডিমেনশনাল না। গ্রোথ শুধুমাত্র অর্থনৈতিক জিডিপির প্রবৃদ্ধি দেখে থাকে, কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখেছি আমাদের পূর্ব আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি ডেভেলপমেন্ট কিন্তু আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে। সেজন্য ডেভেলপমেন্টকে বলা হয় মাল্টিডিমেনশনাল বা বহুমাত্রিক, আর গ্রোথ হচ্ছে একমাত্রিক। ডেভেলপমেন্ট মিনস গ্রোথ প্লাস চেঞ্জ। ডেভেলপমেন্ট বলতে বোঝায় গ্রোথ থাকবে, গ্রোথটা তো অবশ্যই থাকবে, গ্রোথের পাশাপাশি কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনও আসবে। এই পরিবর্তনগুলো স্ট্যাটিক অবস্থায় যে পরিবর্তন ছিল এটা আমরা স্ট্রাকচারাল চেঞ্জে দেখেছি, এটা আমরা পপুলার অ্যাটিটিউডসের ক্ষেত্রে দেখেছি, এটা আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে দেখেছি, দারিদ্র্যের পরিবর্তন থেকে দেখেছি। সবকিছু থেকে কিন্তু আমরা দেখেছি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা সার্বিক একটা পরিবর্তন আসবে। এই জন্য ডেভেলপমেন্টকে বলা হয় গ্রোথ তো লাগবেই, গ্রোথ তো অবশ্যই এটার একটা প্রয়োজনীয় উপাদান। গ্রোথের পাশাপাশি পরিবর্তনটাও লাগবে এবং এজন্যই বলা হয় গ্রোথের চেয়ে অনেক বেশি ব্রডার কনসেপ্ট হচ্ছে ডেভেলপমেন্ট। গ্রোথ ইজ ইকোনমিক কনসেপ্ট, গ্রোথ পুরোপুরি ইকোনমিক কনসেপ্ট, কিন্তু ডেভেলপমেন্ট ডিলস উইথ আদার ডিসিপ্লিন অলসো। অর্থাৎ গ্রোথ শুধুমাত্র ইকোনমিক দিকটাই দেখে, কিন্তু ডেভেলপমেন্ট ইকোনমিক দিকগুলো দেখার পাশাপাশি এটা কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের সাথেও কিন্তু এটি কাজ করে। এতক্ষণ আমরা ডেভেলপমেন্টের যে বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, এগুলো আমরা পড়িয়েছি টোডারো, এগুলো আমরা পড়িয়েছি টোডারো অ্যান্ড স্মিথ থেকে, টোডারো অ্যান্ড স্মিথের ইকোনমিক ডেভেলপমেন্ট বইটি থেকে। তোমরা এই ইকোনমিক ডেভেলপমেন্ট টোডারো অ্যান্ড স্মিথের ইকোনমিক ডেভেলপমেন্ট বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাতে পড়লে এই কনসেপ্টগুলো দেখতে পাবে। রেফারেন্স হিসেবে তোমরা এই বইটি ব্যবহার করতে পারো। ধন্যবাদ সবাইকে।